ব্যবসায়ী হোক, আমলা হোক, রাজনীতিবিদ হোক, যেই হোক, যারা অন্যায় করেছে, যারা দুর্নীতি করেছে, যারা লুটপাট করেছে, যারা বিভিন্ন ধরনের অনিয়মের সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে কার্যকরী এবং শক্ত ব্যবস্থা নিতে হবে, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। সত্যিকারের অর্থে একটা বহুমুখী, গণতান্ত্রিক এবং উৎপাদনশীল একটা বাংলাদেশের দিকে আমরা যেতে চাই, তাহলে ব্যবসায়ী সমাজের ভূমিকা কিন্তু অনেক, এবং তাদেরকে কিন্তু ওইভাবে প্রমোট করতে হবে যাতে প্রকৃত ব্যবসায়ীরা সামনে আসতে পারে। 13 সালের ইলেকশন, 18 সালের ইলেকশন, এমনকি 24 ইলেকশনও যে একটা রাজনৈতিক বৈধতার সংকটটা, যেটাকে তারা কোনো না কোনোভাবে অর্থনৈতিক সাফল্য দিয়ে কাভার করার চেষ্টা করেছিল, তো কিন্তু যখন অর্থনৈতিক সাফল্য দুর্বল হয়ে গেছে, তখন কিন্তু রাজনৈতিক বৈধতার সংকট এবং অর্থনৈতিক বৈধতার সংকট দুটোই কিন্তু খুব শক্তিশালীভাবে সামনে এসেছে। তার একটা পরিণতি আমরা দেখতে পেলাম এই জুলাই এবং আগস্টের অভ্যুত্থানে। আমরা যে অর্থনীতির যে বড় ধরনের ক্ষতি দেখেছি গত 1.5 দশক, বিশেষ করে গত 5-6 বছরটা আমি খুব সুনির্দিষ্টভাবে বলবো যে গোষ্ঠীতন্ত্রের আধিপত্য, দুর্নীতি এবং অর্থনীতির যে মূল যে ভিত্তিগুলো, সেগুলোকে একটা দুর্বল করে দেওয়া, আর্থিক খাত থেকে শুরু করে কর খাত, আমরা যদি আমাদের রপ্তানি থেকে শুরু করে সমস্ত জায়গায় বহুমুখীকরণ করার ক্ষেত্রে যে ব্যর্থতা, এই সব কিছু কিন্তু আমি মনে করি যে একটা পরিবর্তনের এখন যে ঘটনাটা ঘটলো, তা হয়তো আমরা ওই যে রং ডুইংসগুলো হয়েছে সেগুলো একটা কারেক্ট করার সুযোগ এসছে। যে এই যে সাফল্যের কথা বলছি গত ওই 1 দশকটার কথা, ওই দশকটাকে আমি বলবো একটা ব্যর্থতার দশকও আমাদের মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে। এই আন্দোলনে তো নানা ধরনের এলিমেন্ট নানাভাবে তাদের বিভিন্ন স্বার্থ নিয়ে এক একজনের এক এক ধরনের স্বার্থ নিয়ে জয়েন করেছে। সুতরাং এই বিষয়গুলো একটু ম্যানেজ করা দরকার আছে, যাতে সরকার অস্থিতিশীল না হয়ে যায় কোনো একটা স্বার্থের দিকে বেশি হেলে পড়ে। সেই জায়গাটা সরকারকে একটা স্বাধীন জায়গার ভূমিকাটা রাখাটা দরকার। পাশাপাশি সরকার যে কাজটা করতে চাচ্ছে সেটা যে বাস্তবায়িত করছে, সেরকম এক্সাম্পল কিন্তু ক্রিয়েট করতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যে কথাগুলো ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছেন অথবা ডক্টর আহসান এইচ মনসুর বলছেন, আমরা কিন্তু দেখতে চাই যে সামনের দিনগুলোতে তার একটা প্রতিফলন হবে। তো এই যে কমিটমেন্ট এবং বাস্তবায়নের যে গ্যাপটা আমরা অতীতে দেখেছি, সেই গ্যাপটা আমি আশা করি এটা কমে আসবে এই সরকারের। অনেক ধন্যবাদ কালবেলাকে। যে গণঅভ্যুত্থানটা আমরা দেখলাম জুলাইয়ের জুড়ে এবং অগাস্টের 5 তারিখে যে ঘটনাটা ঘটল, এটা কিন্তু আসলে অনেক কিছুর একটা ঘটনার একটা সম্মিলনের কারণে হয়েছে, এবং অবশ্যই আমি মনে করি এটা একটা ইতিবাচক পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে, এবং আশা করব অর্থনৈতিক ক্ষেত্র, সমাজের ক্ষেত্রে একটা ইতিবাচক পরিবর্তন আনবে এটা। কারণ আমরা যে অর্থনীতির যে বড় ধরনের ক্ষতি দেখেছি গত 1.5 দশক, বিশেষ করে গত 5-6 বছরটা আমি খুব সুনির্দিষ্টভাবে বলবো যে গোষ্ঠীতন্ত্রের আধিপত্য, দুর্নীতি এবং অর্থনীতির যে মূল যে ভিত্তিগুলো, সেগুলোকে একটা দুর্বল করে দেওয়া, আর্থিক খাত থেকে শুরু করে কর খাত, আমরা যদি আমাদের রপ্তানি থেকে শুরু করে সমস্ত জায়গায় বহুমুখীকরণ করার ক্ষেত্রে যে ব্যর্থতা, এই সব কিছু কিন্তু আমি মনে করি যে একটা পরিবর্তনের এখন যে ঘটনাটা ঘটলো, তা হয়তো আমরা ওই যে রং ডুইংসগুলো হয়েছে সেগুলো একটা কারেক্ট করার সুযোগ এসছে। সেদিক থেকে আমি অবশ্যই ইতিবাচক হিসেবে মনে করি। তো সামনে দেখতে হবে যে এখন কীভাবে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাটা যেটা সৃষ্টি হয়েছে, অনেক হাই এক্সপেকটেশন ক্রিয়েটেড হয়েছে, সেটাকে কীভাবে মানে মিট করা যাবে, এবং যারা এটা করবেন তারা কতটুকু সফলতার সাথে করতে পারবে। ভুলে গেলে চলবে না, আমাদের কিছু সাফল্যও ছিল, এবং সাফল্যগুলো কিন্তু ইগনোর করার মতো না। প্রায় 1 দশক মোটামুটি উচ্চ প্রবৃদ্ধি, একটা স্থিতিশীল সামষ্টিক অর্থনীতি কিন্তু তারা এনজয় করেছে, এবং অর্থনীতিতে আমরা দেখেছি যে জিডিপি প্রবৃদ্ধির হার বেশ উচ্চমুখী ছিল, রপ্তানি, রেমিটেন্স এগুলোর প্রবৃদ্ধিও বেশ ভালো ছিল, এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, যদি আমরা বাজেট ডেফিসিটের কথা বলি, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, এগুলো কিন্তু একটা ম্যানেজেবল জায়গা ছিল, ইনফ্লেশনও একটা ম্যানেজেবল জায়গা ছিল। আমি মোটামুটি 2011-12 থেকে আমি 2019 সাল কোভিডের আগ পরবর্তী এই সময়টাকে বলবো। কিন্তু তাহলে ঘটনাটা কি হলো, মানে এত সাফল্য যদি বলি আপাত দৃষ্টিতে, তারপরে কি হলো?
তার একটা বড় কারণ হচ্ছে আমি মনে করি সাফল্যের ভিতরেই ব্যর্থতার বীজগুলো ছিল। কারণ এই যে সাফল্যটা আমরা দেখেছি, অর্থনৈতিক প্রবৃদ্ধি অথবা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, সেটা কিন্তু খুব মজবুত ভিত্তির উপর দাঁড়িয়েছিল না। এবং আমরা যে দুটো চলক আমরা বলি যে অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশে খুব কাজ করেছে, রপ্তানি এবং রেমিটেন্স, ওই সময়টায় কিন্তু বৈশ্বিক পর্যায়েও বড় ধরনের কোনো ক্রাইসিস ছিল না, এবং যে কারণে বিশ্ব বাণিজ্যও বেশ বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে, সেটারও সুফল কিন্তু আমরা পেয়েছি। পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও সরকার এমন কোনো বড় ধরনের নীতিগত পরিবর্তন করতে হয়নি যেটা হয়তো অর্থনৈতিক ক্ষেত্রে ক্ষতি হতে পারে। আরেকটা জিনিস হয়তো বলবো যে আমরা যে গত কয়েক বছরে গোষ্ঠীতন্ত্রের যে বড় আধিপত্য দেখেছি এবং দুর্নীতির যে ব্যাপক প্রসারটা দেখেছি, ওই দশকটাতে হয়তো ছিল, কিন্তু এতটা প্রবলভাবে তাদের উপস্থিতিটা আমরা দেখিনি। সুতরাং সেটার একটা সুফল আমরা অর্থনৈতিক পেয়েছি। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছিলাম যে ওই অর্থনৈতিক সাফল্যটা সুদৃঢ় ভিত্তির উপরে ছিল না, যে কারণেই কোভিড এবং তার পরবর্তী যে একের পর এক আমরা বিভিন্ন ধরনের অর্থনীতিতে ধাক্কাগুলো দেখলাম, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং অন্যান্য যে সমস্যাগুলো, তাতে কিন্তু এই ভিতগুলো নড়ে গেল। এবং ভিত নড়ে যাওয়ার কারণে আমরা দেখেছি রপ্তানি আয়, রেমিটেন্সের প্রবৃদ্ধিও যথেষ্ট রকম দুর্বল হয়ে গেছে। সামষ্টিক অর্থনীতি যে স্থিতিশীলতার একটা জায়গা বলা হতো, সেই জায়গাটা বড় ধরনের নড়বড়ে হয়ে গেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের বড় পতন হয়েছে। মূল্যস্ফীতির একটা বিশাল ধরনের উল্লম্ফন আমরা দেখলাম, যেটা কোনোভাবেই তারা ম্যানেজ করতে পারেনি। এই সব কিছু মিলিয়ে যেটা আমি বলবো যে সাফল্যের যে পাল্লাটা যেটা আমরা দেখেছি, পরবর্তীকালে ব্যর্থতার পাল্লাটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে, পাল্লার ভারটা। এবং এই ব্যর্থতার পাল্লার ভারটা এমন একটা জায়গায় অর্থনীতিকে নিয়ে এসছে যে আমাদের খুব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জায়গাগুলোতে বড় ধরনের ক্ষতের সৃষ্টি হয়েছে। ব্যাংকিং খাত, কর খাত, এবং আমরা যদি সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতার জায়গাগুলোকে বলি, এই সমস্ত জায়গায়। এবং এই ক্ষতগুলো সারানোর জায়গা কিন্তু এখন আমি মনে করি অনেক কঠিন কাজ, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে কিন্তু এখন খুব দুরূহ একটা কাজের তালিকা নিয়ে তাদেরকে আগাতে হবে। এটাকে আমি বলবো যে অনেকগুলো দিকের একটা বিভিন্নভাবে একটা কমপ্লেক্স একটা অ্যামালগামেশন হয়েছে। অবশ্যই নীতিগত সমস্যাও ছিল। আমরা তো ব্যাংকিং খাতে যে খেলাফি ঋণ যেরকমভাবে বেড়েছিল, তার বিরুদ্ধে কোনো ধরনের আমরা কার্যকরী কোনো পদক্ষেপ দেখিনি। ব্যাংকিং খাতে 9-6 সুদের হারেরও একটা অস্বাভাবিক একটা নীতি তারা ফলো করেছিল। এবং আমরা দেখেছি ব্যাংকিং খাতে যে আইনগুলো, পরিবার কতজন সদস্য থাকতে পারবে, পরিবারতন্ত্র কীভাবে ব্যাংকগুলোকে তারা প্রভাব বিস্তার করবে, এইসব বিষয় কিন্তু যথেষ্ট রকম নীতিগত দুর্বলতা ছিল। পাশাপাশি কর খাতেও দেখেছি আমরা কোনো ধরনের বড় ধরনের সংস্কার হয়নি। আমরা যদি রপ্তানি খাতে বহুমুখীকরণ করার ক্ষেত্রেও নীতিগত বড় ধরনের সমস্যা ছিল। পাশাপাশি অবশ্যই কাঠামোগত বড় ধরনের দুর্বলতাও আমরা খুব এক্সপ্লিসিট হয়েছে। আপনি একটা সময় আমি একটা লেখায় বলেছিলাম যে এই যে সাফল্যের কথা বলছি গত ওই এক দশকটার কথা, ওই দশকটাকে আমি বলবো একটা ব্যর্থতার দশকও আমাদের মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে। শিক্ষা খাত বলি, স্বাস্থ্য খাত বলি, সবচেয়ে বেশি কম খরচের দেশ হচ্ছে বাংলাদেশ বিশ্বের মধ্যে, স্বাস্থ্য এবং শিক্ষা খাতে সরকারি খরচ যদি বলি। তাহলে এরকম একটা দশক, যে দশকের তরুণ জনগোষ্ঠী যারা আন্দোলন করছে, আপনি চিন্তা করে দেখুন যে সেই দশকে তাদের শৈশব কেটেছে, সেখানে কিন্তু এই রাষ্ট্র এবং সরকার তাদের পিছনে সবচেয়ে কম খরচ করেছে। আমি এটাকে অনেক সময় তুলনা করি, একটা পরিবারে বাবা মা তো কখনোই বলতে পারে না যে আমার কাছে টাকা পয়সা কম, এখন তোমার পিছনে স্বাস্থ্য এবং শিক্ষায় আমি খরচ করতে পারবো না, তুমি বড় হও তারপর আমি করব। কারণ এই যে ক্রিটিক্যাল টাইমটাতে একটা, আমি বলবো এটা লস্ট ডিকেড বাংলাদেশের জন্য হিউম্যান ডেভেলপমেন্টে। তো এগুলো তো কাঠামোগত বড় ধরনের সমস্যা। পাশাপাশি ভুলে গেলে চলবে না যে রাজনৈতিক জায়গায় কিন্তু এই সরকারের বৈধতার একটা বড় ধরনের সংকট ছিল। 13 সালের ইলেকশন, 18 সালের ইলেকশন, এমনকি 24 ইলেকশনও যে একটা রাজনৈতিক বৈধতার সংকটটা, যেটাকে তারা কোনোভাবে অর্থনৈতিক সাফল্য দিয়ে কাভার করার চেষ্টা করেছিল। তো কিন্তু যখন অর্থনৈতিক সাফল্য দুর্বল হয়ে গেছে, তখন কিন্তু রাজনৈতিক বৈধতার সংকট এবং অর্থনৈতিক বৈধতার সংকট দুটোই কিন্তু খুব শক্তিশালীভাবে সামনে এসেছে। তার একটা পরিণতি আমরা দেখতে পেলাম। এই অবশ্যই আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে প্রায়োরিটাইজ করতে হবে। সব যে বিষয় তারা একই পেইসে, একই গতিতে তারা আগাতে পারবে না। ইমিডিয়েট আমি যেটা মনে করি দরকার হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা উন্নয়ন ঘটানো।
কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি একটা স্বাভাবিক অবস্থায় না আসে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে, অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা স্বাভাবিক জায়গায় পৌঁছতে সমস্যা হবে, মানুষের যেটাকে আমরা বলি অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য, সেটারও আমরা স্বাভাবিকভাবে দেখবো না পিক করছে, এবং মানুষের কাজের জায়গাগুলোতে পরিধি কিন্তু সংকুচিত থাকবে, মানে যেটাকে আমরা বলি জব মার্কেটের জায়গায়। তো এই জায়গাটা আমি মনে করি একদম প্রায়োরিটি। দ্বিতীয় জায়গাটা অবশ্যই মূল্যস্ফীতি, যেটা এখন প্রতিদিন মানুষকে তাকে কষ্ট দিচ্ছে, এবং সেই জায়গাতে আমি আশাবাদী হতে চাই যে খুব গুরুত্বপূর্ণ, আমি মনে করি যোগ্য লোক তারা এখন আছে সরকারে। ডক্টর হাসান ইসলাম মনসুর ব্যাংকিং গভর্নর বাংলাদেশ ব্যাংকের, ডক্টর সালাউদ্দিন আহমেদ আছেন, ডক্টর ইউনুস তো আছেনই, প্রফেসর ওয়াহিদুর মাহমুদও জয়েন করেছেন। সো আমি মনে করি যে তাদের সম্মিলিত উদ্যোগ, তারা কিন্তু যেটা চেষ্টা করতে পারেন যে মুদ্রানীতি, রাজস্ব নীতি, বাজার ব্যবস্থাপনা, এগুলোর একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। অতীতে আমরা এটা দেখিনি, আমরা দেখেছি মুদ্রানীতি তার মতো করে হাঁটছে, রাজস্ব নীতির ক্ষেত্রের সাথে কোনো কোঅর্ডিনেশন নেই, আর বাজারে যে একটা চরম নৈরাজ্য আমরা দেখেছি নানাভাবে, সেটারও কিন্তু ব্যাপারে কোনো কার্যকরী আমরা ব্যবস্থা দেখিনি। তো এই জায়গাগুলো আমার কাছে মনে খুব জরুরি যে কীভাবে করবেন। আমরা শুনছি যে এই কথাও তারা বলছেন যে মূল্যস্ফীতির সমস্যা কমে আসবে না, এক্সপেকটেশনটাকে একটু কন্ট্রোল করতে হবে। সো এটাও একটা দরকার যে কতটুকু এক্সপেকটেশনটাকে র্যাশনালভাবে কন্ট্রোল করা যায়, এবং তাদের কথাবার্তাতেও তারা যেন এরকম কোনো অতি আশাবাদ ব্যক্ত না করেন বাস্তবতার বাইরে গিয়ে, সেই জায়গাটা আমি আশা করব যে তারা ওই জায়গাটুকু মেনটেন করবে। এটা অসম্ভব একটা, আমি মনে করি দুরূহ কাজ, বা এই কাজটা আমাদের করতে হবে। ব্যাংকিং খাতে যে ক্ষত সৃষ্টি হয়েছে এটা দীর্ঘদিনের, এটা শুধুমাত্র গত 1.5 দশকের না, এটা বলতে পারেন আপনি 70-এর দশকের শেষ থেকে। ওই সময়ের যে সরকার ছিল, জিয়াউর রহমানের সরকার, তার পরবর্তীকালে এরশাদের সরকার, তারপরে কিছুটা সময় বিভিন্ন সময় কিছু উন্নতি অবনতি যাই হোক, গত সরকারের আমলে যেটা হয়েছে তার একটা চরম পরিণতি আমরা দেখছি, যে ব্যাংকিং খাতে লুটপাটের একেবারে বলা যায় এটা উৎসবের মতো অবস্থা। তো এই জায়গাতে যেটা দরকার আমি মনে করি যে ব্যাংকিং সেক্টর কমিশনের যে কথাটা বলা হয়েছে, তাদের কাছে এটা খুব জরুরি প্রয়োজন হবে যে একটা রিয়েল একটা অ্যাসেসমেন্ট করা যে ব্যাংকিং সেক্টরে আসলে অবস্থাটা কী। কারণ গত সরকারের আমলে যে একটা ভয়াবহ আরেকটা দিক ছিল যে তথ্য উপাত্তের ক্ষেত্রে বিগ ম্যানিপুলেশন, এবং ব্যাংকিং সেক্টর অথবা অন্যান্য সেক্টরে অ্যাকচুয়াল সিচুয়েশনটা কী সেটাও কিন্তু আমাদের আসলেই সঠিক তথ্যের মাধ্যমে তুলে আনা দরকার। পাশাপাশি যেটা দরকার যে ব্যাংকিং খাতের যে সংস্কারের জায়গাগুলো, আইনগত সংস্কার, পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের যে একটা কর্তৃত্বর অথবা তার যে নজরদারি করার একক কর্তৃত্বর জায়গাটা, একটা স্বাধীন ভূমিকা রাখার যে দরকারটা, সেটা কিন্তু নিশ্চিত করতে হবে। এখন কিন্তু সেটা নেই। এখন বাংলাদেশ ব্যাংকের হাতে দায়িত্ব আছে ব্যক্তি খাতের ব্যাংকগুলো, আর অর্থ মন্ত্রণালয়ের হাতে দায়িত্ব আছে রাষ্ট্রীয় ব্যাংকগুলো, এবং এইভাবে একটা ডুয়েল অথরিটি কিন্তু ব্যাংকিং সেক্টরে চলতে পারে না। আরেকটা খুব দরকার সেটা হচ্ছে যে ব্যাংকিং খাতে প্রফেশনালদের নিয়োগ করা। আমরা অতীতে দেখেছি যে আমলাদের দিয়ে ব্যাংকিং খাত চালানো, যাদের হয়তো ব্যাংকিং সেক্টর সম্পর্কে অথবা সামগ্রিক অর্থনীতির ব্যাপারে তাদের সেই দক্ষতাটা নেই, সেই পেশাদারিত্বটা, এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে এই রাজনৈতিক বিবেচনায় তারা নিয়োজিত হতো, নিয়োগপ্রাপ্ত হতেন। সেটার একটা প্রচণ্ড রকম ব্যত্যয় ঘটাতে হবে। সুতরাং আমি মনে করি যে কমিশনটা আসবেন তারা এই বিষয়গুলোকে হাইলাইট করবেন, এটার সাথে সম্পর্কিত কর্মপন্থাটা নির্ধারিত করবেন, এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই কমিটমেন্টটা দেখাবেন যে স্বাধীন ব্যাংকিং কমিশন তারা যে সাজেশনগুলো দিবেন সেগুলো তারা বাস্তবায়িত করবেন ধীরে ধীরে অথবা ক্রমান্বয়ে। এটা অবশ্যই একটা রাজনৈতিক অথবা অর্থনৈতিক সামাজিক যে সংস্কারগুলো কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে একটা সামাজিক যেটাকে বলা যায় একটা সোশ্যাল কন্ট্রাক্ট, একটা চুক্তি সবাইকে নিয়ে, যা ইম্পর্টেন্ট যে অংশীদার যারা আছেন তারা কমিটেড হবেন, তারা একটা চুক্তির মধ্যে আসবেন। এটা কোনো লিখিত চুক্তির বিষয় না, কিছু কিছু লিখিত হতে পারে, কিছু কিছু মৌখিক এবং একটা জনদাবির মধ্যেও হতে পারে, যে সরকার পরিবর্তন হলে তারা এগুলো পরিবর্তন করবেন না, এরকম একটা সোশ্যাল কন্ট্রাক্ট কিন্তু একটা কনসেনসাস গড়ে উঠতে হবে। এবং সেই প্রক্রিয়াটার মধ্যে যেটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যে ছাত্র জনতা এবারের আন্দোলন অথবা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের অগ্রগামী অংশ, পাশাপাশি আমি মনে করি যে ব্যবসায়ীরা যারা আছেন, যারা এতদিন ধরে বঞ্চিত ছিলেন,
এবং এই যে আমরা একটা দোর্দণ্ড প্রতাপ দেখেছি গোষ্ঠীতন্ত্রে ব্যবসায়ীদের মধ্যে একটা অংশের, যাদের কারণে জেনুইন যারা ইনভেস্টর ব্যবসায়ী যারা সত্যিকার অর্থে নানা ধরনের বিনিয়োগ করতে চান, তারা নানা ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। তারাও যদি এই জায়গায় এগিয়ে আসেন, পাশাপাশি রাজনীতিবিদদের মধ্যে আমার মনে করি খুব গুরুত্বপূর্ণ যে যারা সচেতন রাজনীতিবিদ, যারা বাংলাদেশে একটা প্রকৃত অর্থে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক একটা উন্নত একটা বাংলাদেশ গড়ে তোলার যারা স্বপ্ন দেখেন, সেই রাজনীতিবিদকে এগিয়ে আসতে হবে। তো এরকম বিভিন্ন অংশীদারদের মধ্যে আমি মনে করি এক ধরনের একটা সামাজিক চুক্তির জায়গাটা খুব দরকার। এবং তা না হলে বিপদটা হচ্ছে কোথায়, যে একটা প্রক্রিয়া হয়তো অন্তর্বর্তীকালীন সরকার শুরু করে দিল, কিন্তু যদি দেখা যায় একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসে তারপরে এবং তারা প্রক্রিয়াতে পছন্দ করলো না, তারাও আবার অতীতের যে গোষ্ঠীতন্ত্রের কাছে কোনোভাবে ফিরে যাওয়ার একটা তাদের আকাঙ্ক্ষা থাকে, তার কিন্তু পুরো যে প্রচেষ্টা যেটা হলো সেটা আবার ব্যর্থ হবে। তো আমি আশা করব যে সেই জায়গাটুকু যেন না যায়, আমরা ওরকম একটা সামাজিক আন্দোলন একটা গড়ে উঠবে এরকম সংস্কার কর্মসূচিকে কেন্দ্র করে, যে এই সংস্কার কর্মসূচি যাতে ব্যর্থ না হয় সেটাকে প্রতিষ্ঠা করার জন্য সেই আন্দোলনটা গড়ে তুলতে হবে। না, আমি তো মনে করি যেটা দরকার সেটা হচ্ছে যে ব্যবসায়ী হোক, আমলা হোক, রাজনীতিবিদ হোক, যেই হোক, যারা অন্যায় করেছে, যারা দুর্নীতি করেছে, যারা লুটপাট করেছে, যারা বিভিন্ন ধরনের অনিয়মের সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে কার্যকরী এবং শক্ত ব্যবস্থা নিতে হবে, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। সুতরাং এটা কোনোভাবেই তারা পার পেয়ে না পাওয়া যায়, কিন্তু এটা এই প্রসেসে যারা কোনো ধরনের অপরাধ করেনি, তারা যেন আবার এটার এই কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসার কোনো রকম শিকার না হয়। পাশাপাশি এটা নিশ্চিত করতে হবে যে ব্যবসায়ী অ্যাসোসিয়েশনগুলোতে যারা প্রকৃত ব্যবসায়ী যারা, তারা যেন নেতৃত্বে আসেন, প্রকৃত বিনিয়োগকারী তারা যেন নেতৃত্বে আসেন। এতদিন কিন্তু আমরা তা দেখি না, এতদিন ধরে দেখেছি এই যে একটা গোষ্ঠীতন্ত্র, লুটপাটের যে একটা অর্থনীতি আমরা দেখেছি, সেখানে ব্যবসায়ীদের নেতৃত্ব তারা এটার অংশীদার হয়ে গিয়েছিলেন। তারাই দেখা গেছে নিজেরাই আবার পার্লামেন্টে নিজেদের মেম্বার নির্বাচিত করে তারা ওখানে পাঠান, সেখানে নিজেদের মতো করে তারা নিয়মকানুন তৈরি করেন, নিজেরাই সেগুলো প্র্যাকটিস করেন। এই গোষ্ঠীতন্ত্রকে যদি ভেঙে সত্যিকার অর্থে একটা বহুমুখী গণতান্ত্রিক এবং উৎপাদনশীল একটা বাংলাদেশের দিকে আমরা যেতে চাই, তাহলে ব্যবসায়ী সমাজের ভূমিকা কিন্তু অনেক, এবং তাদেরকে কিন্তু ওইভাবেই প্রমোট করতে হবে যাতে প্রকৃত ব্যবসায়ীরা সামনে আসতে পারেন। তাদেরকে সেই বাধাগুলোকে রিমুভ করে দিতে হবে। আমরা যে আপনার মনে আছে দীর্ঘদিন ধরে আমরা কস্ট অফ ডুইং বিজনেসের কথা বলেছি, যে হাই কস্ট অফ ডুইং বিজনেস। এই হাই কস্ট অফ ডুইং বিজনেস কাদের জন্য? যারা গোষ্ঠীতন্ত্রের প্রবক্তা ছিল অথবা যাদের অংশীদার ছিল ব্যবসায়ীরা, তাদের জন্য কিন্তু হাই কস্ট অফ ডুইং বিজনেস ছিল না। হাই কস্ট অফ ডুইং বিজনেস ছিল প্রকৃত বিনিয়োগকারীদের জন্য, এবং আমাদের কিন্তু এই প্রকৃত বিনিয়োগকারীদের স্বার্থটাই প্রতিষ্ঠা করতে হবে। এবং সেক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বটা অনেক। আমি এটা যে কথাটা একটু আগে বলছিলাম, তাদের পক্ষে সব কিছু করা সম্ভব হবে না, কিন্তু ফাউন্ডেশনটাকে কিন্তু তাদেরকে ক্রিয়েট করে যেতে হবে, এবং ওই সোশ্যাল কন্ট্রাক্টটাকে কিন্তু ওই প্রসেসটা কিন্তু আসতে হবে ওই অংশীদারদের কাছ থেকে। যে সাফল্যটা এই গণঅভ্যুত্থানটা দেখিয়েছে একটা স্বৈরতান্ত্রিক একটা অগণতান্ত্রিক সরকারকে উৎখাত করে, সেটা যেন ধারাবাহিকতা ধরে রাখা যায় এবং সাফল্যটা যেন কোনোভাবেই মলিন না হয় এই ধরনের অপতর্কতার কারণে। অবশ্যই এখানে আমরা এটা খুব রাতারাতি উন্নতি হবে না। যেটা আমার কাছে মনে হয় রিজার্ভের উন্নতির জন্য সরকার এখন চেষ্টা করা উচিত, মাল্টি ন্যাশনাল যে ব্যাংকগুলো আছে, বিশ্ব ব্যাংক, তারপরে এডিবি, এদের কাছ থেকে স্বল্প সুদে যদি কোনো ধরনের বাজেট সহায়তা যদি ঋণ পাওয়া যায়, এটা হয়তো আমার কাছে মনে হয় যে রিজার্ভ পরিস্থিতির ইমিডিয়েট একটা ধরনের রিলিফ দেবে। কিন্তু এটা তো কিন্তু চিরস্থায়ী সমাধান না, এবং এটা আমরা উইল বি ব্যাক টু স্কোয়ার ওয়ান যদি এর মধ্যে একটা উত্তরণের প্রক্রিয়া যদি বের করে না আনা যায়। বিশেষ করে রপ্তানি বৃদ্ধির, রপ্তানি বহুমুখীকরণের, রেমিটেন্সকে ফর্মাল চ্যানেলে আনার সেই প্রক্রিয়াটাও দেখতে হবে। হুন্ডি ব্যবসাটাকে যতটুকু সম্ভব খণ্ডিত করতে হবে, এটাকে সংকুচিত করতে হবে, এটাকে বন্ধ করতে হবে। পাশাপাশি যে জায়গাটা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যদি একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা যায়, এবং ডক্টর ইউনূস সহ যে যারা আছেন এই সরকারে, তাদের অনেকের কিন্তু গ্লোবাল ইমেজ আছে, এবং তারা যদি গ্লোবাল একটা অ্যাপিল করেন,
বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে, এবং যারা নানা ধরনের রাষ্ট্র তাদের সহযোগিতা করতে তারা এগিয়ে আছেন, তাহলে কিন্তু আমরা একটা বিদেশি বিনিয়োগের একটা চিত্রের, এখন যে হতাশাব্যঞ্জক চিত্র দেখছি, তার একটা উন্নতি দেখতে পারি। তো এই সমস্ত কিছু কিন্তু আমি মনে করি যে সামনের দিনগুলোতে আমার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে আসবে, যে কিভাবে বাজেট সহায়তা অথবা এই রপ্তানি রেমিটেন্সের উপরে নির্ভর থেকে বের হয়ে আমরা বিদেশি বিনিয়োগকেও আমরা বড় ধরনের আকৃষ্ট করতে পারি, সেটা কিন্তু আমাদের রিজার্ভ পরিস্থিতিকে উন্নতি করতে সহায়তা করবে। বিদ্যুৎ খাতের ব্যাপারে আমরা জানি যে কী পরিমাণ অনিয়ম হয়েছে, লুটপাট হয়েছে, এবং বিদ্যুৎ খাতে আমাদের আসলে খাত ভিত্তিক অ্যাসেসমেন্টটা দরকার, এবং এর ক্ষেত্রে বিদ্যুৎ খাতের একটা প্রপার অ্যাসেসমেন্ট হওয়া প্রয়োজন। এর মধ্যে অনেকেই নানাভাবে গবেষণা করেছেন, সিপিডি একটা করেছে দেখলাম, আমরাও করেছি, আর অনেকেই করেছেন। এই অ্যাসেসমেন্টগুলো নিয়ে একটা জায়গায় যদি একটা এই খাতের সামনের কর্মপরিকল্পনাটা কী হওয়া উচিত সমস্যা থেকে উত্তরণের জন্য, এবং আপনি ঠিকই বলেছেন যে এই খাতগুলো বিদ্যুৎ, গ্যাস, এগুলো যদি সমাধান না করা যায়, তাহলে বিনিয়োগ, দেশি এবং বিদেশি বিনিয়োগ কিন্তু আমরা সেভাবে আকৃষ্ট করতে পারবো না। তো এগুলো অবশ্যই খুব জরুরি কাজের মধ্যে পড়ে, এবং এগুলোর জন্য আমি মনে করি আলাদা আলাদা করে টাস্ক ফোর্স অথবা আলাদা আলাদা করে কমিশন করা খুব প্রয়োজন আছে। ব্যাংকিং খাতে যেমন কমিশনের কথা বলা হচ্ছে, জ্বালানি খাতেও আমি মনে করি কোনো একটা কমিশনের গঠন করার খুবই প্রয়োজন। আমিও মনে করি যে এটাকে পিছিয়ে দেওয়ার একটা প্রয়োজন হয়তো আছে, এবং 2026-এর বদলে বাংলাদেশ জাতিসংঘের কাছে একটা অনুরোধ করতেই পারে, জাতিসংঘের যে কমিটি এটা রিভিউ করে, যে আরও 3 বছরের জন্য বাংলাদেশকে অতিরিক্ত সময় দেওয়া হোক। এবং এটা কিন্তু অতীতের এরকম ঘটনা আছে, অন্যান্য দেশও তারা করেছে। নেপাল আপনার মনে আছে, আর্থকোয়েক হওয়ার পরে তারা কিন্তু আরও অতিরিক্ত সময় চেয়েছিল, যেটা তারা পেয়েছিল। এবং আমি মনে করি যে বাংলাদেশের অর্থনীতির এখন যে সংকট, এটা কিন্তু সহসা সমাধান হওয়ার মতো সংকট নয়, এবং এটার জন্য আমাদের একটা দীর্ঘ সময়ে প্রস্তুতির প্রয়োজন আছে, যে মানসিক প্রস্তুতি যেমন প্রয়োজন আছে, এবং পাশাপাশি যে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন, তাদেরকেও সহায়তা করার প্রয়োজন আছে। পাশাপাশি আন্তর্জাতিক কমিউনিটি, যেটা আমি বলছিলাম, তাদের কাছ থেকেও সহায়তা পাওয়ার প্রয়োজন আছে। সেদিক থেকে এই অ্যাপিলটা আমি মনে করি যে এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, যেটা আমাদের মাত্র 2 বছরের সামান্য অধিক সময় আমাদের হবে 26শে নভেম্বরে, আমি মনে করি এটা এই মুহূর্তে এটা আমাদের জন্য টাইমলি হবে না। এটাকে আরেকটু পিছিয়ে 3 বছরের 29 সাল করার একটা সুযোগ আছে, প্রয়োজন আছে, এবং এখন থেকেই এটা নিয়ে একটা মনে জোরের সঙ্গে দাবিটা তোলা দরকার। এই ক্ষেত্রে আমি মনে করি যে এই এলডিসি গ্র্যাজুয়েশন, বাণিজ্য এবং অন্যান্য সম্পর্কিত বিষয়ে যারা অভিজ্ঞ, যারা বাংলাদেশে আছেন, তাদেরকে নিয়ে যদি একটা কমিটি করে তারা যদি একটা খুব ফেয়ার একটা অ্যাসেসমেন্ট দেন, এবং এর মধ্যে অনেকেই আছে যারা আন্তর্জাতিকভাবে বিভিন্ন এই সংস্থাগুলোর সাথেও তারা ওয়েল কানেক্টেড, তো এরকম একটা অ্যাসেসমেন্ট কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খুব সহায়ক একটা দলিল হিসেবে কাজ করবে, যদি তারা এটাকে সিরিয়াসলি পার্সু করতে চান যে এলডিসি গ্র্যাজুয়েশনকে ডেফার করা যায় কিনা আরও 3 বছরের জন্য। এখানে কয়েকটা ঘটনা আছে। একটা হচ্ছে প্রতিষ্ঠানে, আপনি ঠিকই বলেছেন, কাগজে কলমে অনেক কিছুই আছে, বাস্তবে এগুলো প্র্যাকটিস করা হয় না। তার পেছনের কারণটা কিন্তু রাজনৈতিক অর্থনীতি, একদম ভেতরের কারণটা। এবং যে সরকার ক্ষমতায় থাকে, তারা অতীতে যেটা হয়েছে, তারা প্রতিটা সরকারি যারা অতীতে ছিল, তারা এই ধরনের সংগঠনগুলোতে, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অন্য বিভিন্ন যে অর্থনৈতিক সংগঠনগুলো আছে, তাদের প্রত্যেকের মধ্যে এমন সব লোকগুলোকে তারা বসিয়েছে যারা কোনো না কোনোভাবে তাদের এই সরকারের স্বার্থকে সার্ভ করবে। সুতরাং তাহলে মূল কথাটা হচ্ছে শেষ পর্যন্ত কি কিন্তু দাঁড়াবে যে পলিটিক্যাল কমিটমেন্টটা কী, রাজনৈতিক অঙ্গীকারটা কি সরকারের, এবং সরকারের যে রাজনৈতিক অঙ্গীকার যদি এরকম হয় যে তার গোষ্ঠী স্বার্থকেই প্রাধান্য দেওয়ার জন্য, সার্ভ করার জন্য এমন সব লোকদেরকে সে বসাবে যারা তাকে ওভাবে সহায়তা করবে, তাহলে কিন্তু আমরা আবার ওরকম দুষ্টচক্রের মধ্যে ঘুরপাক খাবো। তাহলে যেটা করতে হবে যে একদিকে যেমন সরকারের, যে সরকারি ক্ষমতায় আসবে সামনের দিনে, তাদের ওই রাজনৈতিক অঙ্গীকারের জায়গাটা খুব সুস্পষ্ট হতে হবে। পাশাপাশি যদি রাজনৈতিক অঙ্গীকার তারা ভঙ্গ করে, তাহলে সামাজিক যে অথবা দেশে আইন কানুনের যে প্রেশারটা, তারা এই অথবা তাদের এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়। বিশেষ করে আমি আইন বিভাগের কথা বলবো, জুডিশিয়ারি জায়গাটা আমরা জানি যে কীভাবে দুর্বল করা হয়েছে বাংলাদেশে বিভিন্ন সময়ে, এবং যে কারণে সমস্যাটা হয়েছে, যখন আমরা এই ধরনের অর্থনৈতিক ক্ষেত্রে অথবা অন্যান্য
রিলেটেড জায়গায় সমস্যাগুলো দেখেছি, তখন আমরা জুডিশিয়ারি কাছে গিয়ে কিন্তু আমরা ওই ধরনের সঠিক প্রতিকারটা পাইনি। সুতরাং এরকম যে খুব গুরুত্বপূর্ণ অর্থনীতি এবং রাষ্ট্রের যে স্তম্ভগুলো আছে সেসব জায়গায় স্বাধীনভাবে দেখতে হবে যে প্রফেশনালদেরকে নিয়োগ করা হচ্ছে কিনা যারা রাজনৈতিকভাবে প্রভাবমুক্ত, এবং সরকারও সেইভাবে রাজনৈতিক অঙ্গীকারবদ্ধ যে তারা কোনোভাবে ইন্টারফেয়ার করবে না। এবং এই যে পুরো প্রক্রিয়াটা গড়ে তোলার জন্য কিন্তু আমি মনে করি যে এখন যে আন্দোলন অথবা গণঅভ্যুত্থানের কারণে যে একটা চেতনার উন্নতি ঘটেছে অথবা যে ধরনের বিষয়গুলো সামনে এসেছে সেসব জায়গা কিন্তু ধরে রাখার জন্য যে সোশ্যাল কন্ট্রাক্টের কথা আমি বলছিলাম সেটা খুব জরুরি। যে বছরটাকে বলেছিলাম যে সাফল্যের অথবা দশকটাকে, সেই দশকেই উচ্চ প্রবৃদ্ধি যেমন দেখেছি, একই সাথে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সবচেয়ে ব্যর্থতার বছর অথবা দশক আমি যদি বলি। এবং আমি ওই সময় লিখেছিলাম খুব সম্ভবত আর উই এক্সপিরিয়েন্সিং জবলেস ইকোনমিক গ্রোথ। এবং এই আন্দোলনের কিন্তু একটা বড় একটা কারণ যে তরুণ জনগোষ্ঠী এবং বিশেষ করে শিক্ষিত তরুণদের মধ্যে শোভন কর্মসংস্থানের কিন্তু সুযোগগুলো খুবই সীমিত। তাহলে কর্মসংস্থান সৃষ্টি না হলে কিন্তু এই সমস্যাটা যেই থাকবে। এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ব্যক্তিখাতে বিনিয়োগ। এবং আমরা কিন্তু গত 1.5 দশকে ব্যক্তিখাতে বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের স্থবিরতা আছে। এবং ব্যক্তিখাতে বিনিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি যে, যেটা আমি একটু আগে বলছিলাম, যে প্রকৃত বিনিয়োগকারীরা তারা ব্যাংক থেকে ঋণ পেতে হাজার রকম সমস্যা তারা ফেস করে। তাদের গ্যাস থেকে বিদ্যুৎ এবং অন্যান্য যে জমির বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে সেসব জায়গায় তারা নানা ধরনের বাধার সম্মুখীন হয় এবং তাদের জন্য কস্ট অফ ডুইং বিজনেস কিন্তু অনেক বেশি। সুতরাং যেটা নিশ্চিত করতে হবে যে এই বাধাগুলোকে দূর করা যাবে যাতে ব্যক্তিখাতে বিনিয়োগের বৃদ্ধিটা ঘটে, দেশি এবং বিদেশি দুটোই, যেটা কিন্তু আসলে সত্যিকার অর্থে কর্মসংস্থান সৃষ্টি করার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদানটা রাখবে। এবং আমরা যদি এই পরিবেশটাই সৃষ্টি করতে পারি তাহলে কিন্তু এই বিশাল যে তরুণ জনগোষ্ঠী যাদেরকে আমরা বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অথবা জনমিতির লভ্যাংশ যেটাকে আমরা বলি, সেটাকে সঠিকভাবে ব্যবহার করার কিন্তু আমরা সুযোগটা খুঁজে পাবো। কর্মসংস্থানটা খুব গুরুত্বপূর্ণ। বৈষম্যের জায়গায় যদি মানুষের যদি কাজ না থাকে, এবং কাজের ক্ষেত্রে যে কথা আমি বারবার বলছি শোভন কাজ, মানে কাজ হয়তো বাংলাদেশের মতো একটা দেশে কাজ না করে হয়তো কেউ নেই, কোনো না কোনো ধরনের কাজ করছে, কিন্তু বেশিরভাগে আমরা জানি শ্রমবাজারে প্রায় 90% মতো কিন্তু তারা ইনফর্মাল অনানুষ্ঠানিক খাতে, যেখানে শ্রমের কোনো অধিকার নেই, তাদের মজুরিরও কোনো অথবা আয়েরও কিন্তু সেরকম একটা ন্যায্য জায়গা নেই। সুতরাং সেটাকে কিন্তু নিশ্চিত করতে হবে যে শোভন কাজের, সেটা হলো এক। দারিদ্র্য বিমোচনটা করতে হবে। দারিদ্র্যের কিন্তু মধ্যে যথেষ্ট রকম আমরা এই যে ক্রাইসিসগুলো হয়েছে এবং এখন যে ক্রাইসিস চলছে সেটা কিন্তু একটা বেশ বড় অংশ মানুষকে দারিদ্র্যের নিচে ফেলে দিয়েছে। সেটাও কিন্তু বৈষম্যের একটা জায়গা, একটা বড় ধরনের একটা বৈষম্য সৃষ্টিকারী জায়গা। সেটা খুব গুরুত্বপূর্ণ। যে কথাটা আমি আগেও একটু বলেছিলাম যে ওই যে দশকটা অথবা এখন পর্যন্ত এই 1.5 দশক হয়েছে একটা ডিকেড অফ লস্ট অপরচুনিটিস। এটা হচ্ছে মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে, বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে এত কম বিনিয়োগ করলে কিন্তু আপনি বৈষম্য দূর করতে পারবেন না। যেই দেশগুলো আমাদের চোখের সামনে সাফল্য দেখিয়েছে, বিশেষ করে ধরুন মালয়েশিয়ার কথা আমি বিশেষভাবে বলবো, যারা কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি যেমন করেছে আবার বৈষম্যও কমিয়েছে। আপনি যিনি সহজ যদি দেখেন মালয়েশিয়ার খুব কম এই অঞ্চলের মধ্যে, তার বড় কারণ হচ্ছে তারা মানব সম্পদ উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করেছে। এবং আমাদেরকে কিন্তু এটা করতে হবে। এবং আমি খুবই আশাবাদী হতে চাই যে এই মন্ত্রণালয় এবারে সরকারের প্রফেসর ওয়াহিদ মাহমুদ আমার নিজের শিক্ষক, উনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সুতরাং উনিও জানেন সমস্যাটা কোথায়। স্বাস্থ্য খাতে বড় ধরনের বিনিয়োগ দরকার, এবং যে ফাউন্ডেশনটা যদি ওনারা তৈরি করে দিতে চান তাহলে সামনের সরকারগুলো তারাও কিন্তু বাধ্য হবে এই মানব সম্পদ উন্নয়নে সঠিক বিনিয়োগটা করার, যেটা আমাদের বৈষম্যকে কমাতে সহায়তা করবে।